শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টায় রেবায় আবারও স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার লেখা একটি অনুগল্প, মেয়ে নয় মানুষের দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আপনারা যারা গল্পটির প্রথম পর্ব শোনেননি তাদের কাছে অনুরোধ করব আই বাটনে দেওয়া লিংক থেকে গল্পটির প্রথম পর্ব শুনে নেওয়ার জন্য। আশা করছি আমার আজকের গল্প আপনাদের ভালো লাগবে। আর আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আমার আজকের নিবেদন, আমার লেখা অনুগল্প মেয়ে নয় মানুষ, দ্বিতীয় পর্ব। আপনি কোথায় নামবেন দিদিভাই? ও দিদিভাই! পাশে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রমহিলা বেশ কিছুক্ষণ ধরে ডাকার পর মিহি আওয়াজটা কানে ঢুকলো অনুর। বয়স ৪৫-এর মধ্যে হবে, চিড়ে চ্যাপ্টা দশা ভদ্রমহিলার। ট্রেনে আজ তিল ধারণের জায়গাটুকুও নেই, মারাত্মক ভিড়। কয়েকটা ছেলে রীতিমতো দয়া করে অনুকে একটু বসার জায়গা করে দিয়েছে। টানা ৪ দিন ছুটির পর আজ অফিস কাছারি খুলছে, তাই হয়তো এত ভিড়। কিছু বলছেন? হালকা চোখটা লেগে গিয়েছিল অনুর। প্রতি সোমবার সকাল ৪টের মধ্যে উঠে পড়তে হয়, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ে। প্রতি সোমবার দক্ষিণেশ্বর স্টেশন থেকে ট্রেন ধরে অনু। ট্রেনের সময় ৫টা ৫২ মিনিটে, তাই বুবাই স্টেশনে পৌঁছে দেয়। আপনি কোথায় নামবেন? আপনি নামলে আমি বসবো। ঢুলু ঢুলু চোখে অনু জবাব দিল, সাঁইথিয়া। উত্তরটা দিয়ে চুপ করে গেল অনু। অন্য সময় হলে হয়তো ভদ্রমহিলাকে কিছুক্ষণের জন্য বসতে দিত, কিন্তু আজ আর সেই সুযোগ নেই, কারণ আজ ট্রেনে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। এমনিতে অনু খুব একটা না হলেও একটু আধটু পরোপকারী স্বভাবের, কিন্তু আজ একদমই সেই সুযোগ নেই। তাই অল্প কথায় সেরে অ্যাপটা খুলে দেখে নিল ট্রেন কোন স্টেশনে, তারপর আবার চোখটা বন্ধ করলো। এখনো ব্যান্ডেল স্টেশন আসেনি, তাই নিশ্চিন্তে বেশ কিছুক্ষণ চোখটা বন্ধ রাখা যাবে। ট্রেনের হালকা দুলুনিতে ঘুমটা বেশ ভালোই হয় অনুর। চোখটা বন্ধ, কিন্তু হঠাৎ বুবাইয়ের মুখটা ভেসে এলো। আজ একদম আসতে ইচ্ছে করছিল না, কিন্তু নতুন চাকরি ছুটির কথা বলতে সাহস হলো না। কাল রাতে বুবাইয়ের সাথে একটু কথা কাটাকাটিও হলো, সেটা অনুর মনকে আরো দুঃখী করে দিয়েছিল। চোখটা জ্বালা করে উঠল অনুর। সপ্তাহে ২টো দিন একসাথে থাকতে পারে, তাও প্রতি সপ্তাহে হয় না। হাসি মুখে না বেরোতে পারলে সত্যি খুব খারাপ লাগে। কাজের চাপ যখন বেশি থাকে তখন শনি রবিবারও কাজ করতে হয়। ভারতবর্ষ থেকে দাসত্বটা আর যাবে না। ইংরেজরা চলে গেলে কি হবে, দাসত্বের বোধটা রেখে গেছে আমাদের মধ্যে। ভারতীয়রা নিজেদের থেকে সামাজিক এবং আর্থিকভাবে উঁচু মানুষদের দাসত্ব খুব সহজেই স্বীকার করে নেয়, আর যাদেরকে সামাজিকভাবে এবং আর্থিকভাবে তথাকথিত নিচু দরের মনে হয় তাদেরকে খুব সহজেই দাস বানিয়ে ফেলে। ইচ্ছে অনিচ্ছের দামও দেয় না। আপনি একটু বসুন, আমি দাঁড়াচ্ছি। অনু উঠে ভদ্রমহিলাকে বসার সুযোগ করে দিল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন ভদ্রমহিলা। অনুর দেখে খারাপ লাগলো। মানুষ হিসেবে এইটুকু মানবিকতার পরিচয় না দিলে নিজের কাছে লজ্জা পেতে হয়। আজ অগস্ট মাসের ৫ তারিখ, বুধবার। শনিবার বুবাইয়ের জন্মদিন ছিল, তাই শুক্রবারটা ছুটি নিয়েছিল অনু। হঠাৎ ট্রেনটা বেশ কিছুটা খালি হয়ে গেল। অনু একটু ঝুঁকে দেখে নিল কোন স্টেশন এসেছে। বোলপুর এসে গেছে, এবার উঠতে হবে। এরপরে স্টেশনে নামতে হবে। আহমেদপুর জংশনে মাঝে মাঝে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেনটা। যদি আজও দাঁড়িয়ে যায় অনেকটা সময় বেঁচে যাবে। অনুর মনে পড়ল একবার উত্তরবঙ্গ যাওয়ার পথে প্রায় মাঝরাতে এই স্টেশনে ট্রেনটা একবার দাঁড়িয়েছিল। শুনশান একটা স্টেশনে কিছু কুকুর শীতের রাতে চুপচাপ শুয়েছিল। চেঁচানোর মতো ইচ্ছে বোধহয় তখন কুকুরগুলোরও ছিল না। ব্যাস, ওইটুকুই পরিচিতি ছিল স্টেশনটার সঙ্গে। তারপর আবার দেখা হলো এই চাকরি সূত্রে। জীবনটা হঠাৎ কেমন যেন চেঞ্জ হয়ে গেল। পরিবর্তনটা ভালোর দিকে না খারাপের দিকে ঠিক বুঝে উঠতে পারল না যেন মেয়েটা। আজ একদম রাইট টাইমে স্টেশনে ঢুকেছে ট্রেন।
আজকের গরমটা যেন সহ্য করা যাচ্ছে না। এই অগাস্ট মাসেও বৃষ্টির দেখা নেই। যদিও বীরভূমে বৃষ্টি অনেকটাই কম হয়, বিশেষ করে অনু যে জায়গাটাতে থাকে সেখানে বৃষ্টির পরিমাণ নেই বললেই চলে। ২ চব্বিশ পরগনায় বৃষ্টির জ্বালায় মানুষের নাজেহাল অবস্থা, আর এখানে চারিদিক শুকনো খটখটে। মনটা চা চা করছিল অনুর, আর সাথে ক্লান্তিও শরীরে এসে দানা বেঁধেছে। মনের আর শরীরের ক্লান্তি কাটাতে এগোলো একটা চায়ের দোকানে। একটা বাস আসছে, কিন্তু তাড়াহুড়ো করলো না অনু। আজকে ট্রেন সঠিক সময়ে এসে পড়াতে বেশ কিছুটা সময় বেঁচে গেল। আজ রুমে ঢুকে একটু স্নানও সেরে নেবে ঠিক করলো অনু। এই নতুন চাকরিটাতে জয়েন করার একদম শুরু থেকেই অনু রয়েছে এই বাড়িটাতে। সমীর গড়াই ভদ্রলোকের নাম। চায়ের দোকান বাড়ির নিচটাতে। অনেকটা এরিয়া জুড়ে দোতলা একটা বাড়ি রয়েছে, আর তারই একটা ঘরে থাকে অনু। ঘরের সাথে আছে একটা ছোট্ট ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে কেটে যায় অনেকটা সময়। কেটে যায় বললে ভুল হবে, কাটিয়ে দিতে হয়। সারাদিন তো অফিসে বিভিন্ন কাজের মধ্যে কেটে যায়, কিন্তু সমস্যাটা আসে সন্ধ্যের পর। এই জায়গাটা বড্ড বেশি ফাঁকা, দেখে মনে হয় জীবন যেন থমকে গেছে। তবে ছোট থেকে একা একা থেকে এই একাকিত্ব পরিবেশে মানিয়ে নেওয়াটা বেশ ভালোই রপ্ত করেছে অনু। থাকা খাওয়া নিয়ে মাসিক ৫,০০০ টাকা, আপাতত এতেই রাজি। ঘরটিতে একটা ছোট্ট চৌকি আগে থেকেই ছিল। অনু সাথে করে এনেছে একটা বালিশ, দুটো কৌটো, কিছু বই, আর এখানে এসে কিনেছে একটা বালতি, একটা মগ, একটা পাখা। এই হয়েছে অনুর নতুন সংসার। প্রথম প্রথম অসুবিধে হলেও এখন বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে নিজের জীবনটা। ঘড়িতে 10টা বেজে 10 মিনিট। বেশি সময় নেই। চট করে বাথরুম থেকে স্নান করে এলো। বেশ ফ্রেশ লাগছে। ছাতু আর মুড়ি সহজেকে টিফিনটা সেরে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। স্যার আসছি বলে বিডিও চেম্বারে ঢুকে সইটা সেরে নিল। নিজের চেয়ারে বসে ব্যাগ থেকে রুমালটা বার করে শরীরের উন্মুক্ত অংশের ঘামটা মুছে নিল। পাথুরে এলাকা বলে এখানে গরমটা অনেকটাই বেশি পড়ে। দিদি ভালো আছেন বলেই নিজের হাত জোড় করল বিবেকবাবু। ষাটোর্ধ্ব এই ভদ্রলোকটিকে অনুর বেশ ভালো লাগে। ওনার এক ছেলে আর এক মেয়ে। পুত্রটি অক্সফোর্ডে ফিজিক্সে রিসার্চ করছে, আর মেয়েটি একটি কলেজের প্রফেসর। তবুও ওনার এই অমায়িক ব্যবহার ভীষণভাবে আকর্ষণ করে অনুকে। একজন মানুষ যার এরকম একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড আছে, সে কিভাবে নিজেকে এত ভীষণভাবে সাধারণ করে রাখে জানা নেই অনুর। কতটুকুই বা জানে সে জীবনে কত রকমের মানুষ দেখার আছে, কত কিছু শেখার আছে। ম্যাডাম, আমার আধার কার্ডে হেড অফ দ্য ফ্যামিলিতে আমার ছেলের নাম হয়ে আছে। আমি জানি এটা আপনার ডিপার্টমেন্ট নয়, তবুও কিভাবে কি করা যায় আপনার কাছে জানতে এলাম। মানে কার সাথে যোগাযোগ করব যদি একটু বলে দেন। ভদ্রলোকের সেই সরল হাসি বজায় রেখে প্রশ্নটা করলেন। বাকিটা যেটা উনি বলতে পারলেন না সেটা হলো আমি যেন একটু রেকমেন্ড করে দিই যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। রেকমেন্ডেশন, পরিচিতি এসবে আবার অনুর বড্ড বেশি আপত্তি। সাধারণ মানুষ যে কোনো অফিসে যাবে পরিষেবা নিতে, সেখানে কথা হবে সেই ব্যক্তি আর কর্মচারীর সাথে, কিন্তু এদের মাঝে তৃতীয় ব্যক্তির প্রয়োজনটা নিয়েই অনুর যত আপত্তি। অনুর মনে পড়ে না কোনো দিনও কোনো কাজে তাকে এই পরিচিতির প্রয়োজন নিতে হয়েছে কিনা। দেখছি, আপনি বসুন। ভদ্রলোকটিকে সামনের চেয়ারটা দেখিয়ে বলল। হাতে ফোনটা নিয়ে কল করলো সুদর্শন মৈত্রকে। হ্যালো সুদর্শন বাবু, একটু দরকারে আপনাকে ফোন করলাম। হ্যাঁ ম্যাডাম বলুন। বিবেকবাবুর সমস্যাটা সংক্ষেপে জানিয়ে দিল অনু। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ভীষণই কমন সমস্যা। আপনি পাঠিয়ে দিন, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। আর সব ঠিকঠাক চলছে তো? হালকা হেসে ভদ্রতা করে প্রশ্নটা করল অনু। শুধুই প্রয়োজনে কথা বলা আর প্রয়োজন মিটে গেলে কথা বন্ধ করাটা ভীষণ অসামাজিক লাগে অনুর। ফোনটা রেখে বিবেকবাবুর উদ্দেশ্যে অনু বলল, চলে যান, কাজ হয়ে যাবে। প্রয়োজন পড়লে আমার নাম করবেন, তবে দরকার পড়বে না, এমনিতেই কাজ হয়ে যাবে। এই সামান্য একটা কাজের জন্য মানুষের পরিচিতির প্রয়োজন,
তবে এটাও ঠিক, কিছু ক্ষেত্রে এই পরিচিতিটুকু ছাড়া কাজ হয়ই না। হ্যাঁ, এই কারণেই তো সরকারি অফিসগুলোর এত বদনাম। তবে এই সংখ্যা এখন অনেক কম। নতুন নতুন যারা এসেছে তারা আপ্রাণ চেষ্টা করেন মানুষকে পরিষেবা দেওয়ার। এই কথাটা যেমন ঠিক, সাথে আরও একটা কথা না বললেই নয়, যে সরকারি অফিসগুলোতে এমপ্লয়ির সংখ্যা অনেক কম, কাজ অনেক বেশি। সেই পরিস্থিতিতে সব সময় সব কাজটা দ্রুততার সঙ্গে করা সম্ভব হয় না। তবে অনু এক্সপেরিমেন্ট করে দেখেছে, কাজ সেই মুহূর্তে না হলেও পুরনো প্রথা পরিবর্তন করে যদি মানুষকে ভালোভাবে বুঝিয়ে বলা যায়, 70% ক্ষেত্রে কাজ দেয়। তবে বাকি 30% খুব টেটিয়া স্বভাবেরও থাকে, তারা কোনো সমস্যাই বুঝতে চায় না। ইভেন সার্ভারের সমস্যাও তাদের কাছে অজুহাত মনে হয়। কিন্তু অনু মনে করে এই 70% মানুষও যদি কর্মচারীর প্রতি ভালো ইমেজ নিয়ে বাড়ি ফিরতে পারে, তাহলে বাকি 30% খুব তাড়াতাড়ি নিজের মত পরিবর্তন করতে বাধ্য হবে। এই বিষয়ে বিবিধ অভিজ্ঞতাও আছে অনুর। অতীতের পাতা উল্টে অনুর মনে পড়ল এরকমই একটা ঘটনার কথা। অনু তখন অনেক ছোট, 11-এর মাঝামাঝি। নিজেদের রেশন কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য একবার নিজেই গিয়েছিল রেশন অফিসে। সেখানে গিয়ে প্রথমে বুঝতে অনেকটা সময় লেগেছিল যে চারপাশে কি হচ্ছে। বেশ কিছু মানুষ খোলা রাস্তায় বা কোনো দোকানের মেঝেতে বসে কি সব যেন লেখালেখি করছে, আর কিছু মানুষ তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে। অনুকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে 1 বছর 50-এর ভদ্রলোক এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি মামনি, অ্যাপ্লিকেশন লিখে দেবো নাকি? বেশি না, মাত্র 10 টাকা দিলেই হবে। আর যদি লাইনে দাঁড়িয়ে সম্পূর্ণ কাজটাই করে দিই তাহলে 50 দেবে। তুমি বাচ্চা মেয়ে, তাই বেশি নেব না তোমার থেকে। এতক্ষণে বিষয়টা বুঝতে পারলো অনু। তার মানে এরা সব এই কাজই করছে, আর মানুষ টাকা দিয়ে করাচ্ছেও। কথাটা চুপচাপ শুনে হাঁটা লাগালো অফিসের ভেতরের দিকে। পেছন থেকে ওই ভদ্রলোকের ডাক শুনতে পাওয়া গেল, ও মামুনি, কি হলো? আচ্ছা তুমি 8 টাকা দিও, এর কমে কেউ করে দেবে না। না লাগবে না কাকু, আমি একাই আমার কাজ করে নেব, হাঁটতে হাঁটতে উত্তরটা দিল অনু। অত সহজে হবে না, কতদিন ঘুরতে হয় দেখো। ঠিক আছে, না হলে আবার আসবো, কোনো ব্যাপার না, আমার হাতে অনেক সময়। এবার একেবারে লাইনে এসে দাঁড়ালো অনু। সামনে লম্বা লাইন, প্রায় জনা 50 তো হবেই। বিরক্ত লাগলেও মনকে জোর করে আটকে রেখেছিল মেয়েটা। আরে দাদা, একটু তাড়াতাড়ি করুন, কখন থেকে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সরকারি কর্মচারী, এদের ওই 18 মাসে বছর। অনুর ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা চেঁচিয়ে উঠল। আরো বেশ কিছু জন ভুলভাল বকে যাচ্ছিল, সেসবে কান না দিয়ে অনু কিন্তু দাঁড়িয়ে রইল একদম চুপচাপ। এবার এক ভদ্রমহিলা এসে অনুকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, তুমি কি একা এসেছো? সাথে কাউকে দেখছি না তো। কেন? প্রশ্নের পাল্টা প্রশ্নই করল অনু। একা একা পারবে তো? না পারার মতো হাতি ঘোড়া কি আছে? একটু বড়দের মতোই উত্তরটা দিল অনু। আর কিছু বলার সুযোগ না পেয়ে ভদ্রমহিলা চুপ করে গেলেন। কি আছে তোমার? আমার রেশন কার্ডটাতে ঠিকানা চেঞ্জ করব। এই ফর্মটা ফিল আপ করে জমা দাও, আর ফর্মের নিচে যে কাগজগুলো বলা আছে সেগুলো জমা দেবে, বলে একটা ফর্ম অনুর দিকে বাড়িয়ে দিয়েছিলেন ভদ্রলোক। ফর্মটা ফিল আপ করতে একটু অসুবিধে হয়নি অনুর, আর যে যে ডকুমেন্টগুলো দিতে বলা হয়েছিল সেগুলো জেরক্স ওর সাথেই ছিল। সব একসাথে জমা দেওয়াতে কাজটা হয়ে গিয়েছিল, আর মাসখানেকের মধ্যে কার্ডটাও হাতে পেয়ে গিয়েছিল রেশন দোকান থেকে। বেরোনোর সময় ওই ভদ্রলোকটিকে হেসে হেসে অনু বলেছিল, কাজ হয়ে গেছে কাকু। ফোনের আওয়াজে সম্বিত কাটল অনুর। স্ক্রিনে তাকিয়ে দেখল বাড়িওয়ালা দাদা ফোন করেছে, খাবার জন্য। এই ভদ্রলোকটি বেশ ভালো, অনুর প্রতি যথেষ্ট দায়িত্বশীল। এসে গেছি দাদা, আজ একটু দেরি হয়ে গেল, আপনারা খেয়েছেন তো? সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই প্রশ্নটা করে আর উত্তরের অপেক্ষায় থাকলো না অনু। বাথরুম থেকে ফ্রেশ হয়ে খাবারটা সেরে নিল। সকালটা অনুর একটু দেরিতেই শুরু হয়। এখানে তো কোনো কাজ নেই, না আছে রান্না, না কোনো ঝামেলা।
শুধু নিজেকে তৈরি করা আর বাড়িওয়ালার দেওয়া খাবারটা চুপচাপ হাসি মুখে খেয়ে নেওয়া, ব্যাস তাহলেই শান্তি। এখন সকাল সকাল বেরোতে হচ্ছে অনুকে। বাংলার আবাসের জন্য ফিল্ডে যেতে হচ্ছে। এই পুরো সপ্তাহটাই এই করে কেটে গেল অনুর। সেই সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়তে হয়, আর বাড়ি ফেরার কোনো ঠিক থাকে না। সকালে ইলেকট্রিক কেটলে নুডলস বানিয়ে খেয়ে নেয়, আর দুপুরে রাস্তায় ভাত খেয়ে নেয় কোনো এক দোকানে। আর রাতে ফিরে বৌদির কাছে রুটি খায় অনু। রাতের খাওয়াটাই যা একটু শান্তিতে হচ্ছে। এই করেই কাটছে দিনগুলো। 2 সপ্তাহ বাড়ি যাওয়া হয়নি অনুর। কাল শুক্রবার, আজকে কাজটা যে করেই হোক গুটিয়ে ফেলতে হবে। এই সপ্তাহে বাড়ি না গেলে চলবে না। মনটা অনুর একদম ভালো নেই। বুবাইয়ের সাথে ঝগড়াটা বাড়ি না ফেরা পর্যন্ত মিটবে না। ম্যাডাম, এর বেশি গাড়ি যাবে না, ওই সামনের বাড়িটা, এইটুকু হেঁটেই যেতে হবে, ড্রাইভার সাহেব বলল। গাড়ি থেকে নেমে পড়ল অনু। সাথে আছেন বিজয়বাবু। সাথে একটা গলি। কাল রাত্রে বৃষ্টি হওয়াতে চারিদিকে কাদা জমে গেছে। এছাড়াও ছাগল আর গরুগুলো তো আর দেখে শুনে পটি করে না। নির্মল বাংলা বা স্বচ্ছ ভারত কোনো কিছুর দায় থেকেই এরা সম্পূর্ণভাবে মুক্ত, তাই তারা এই বিষয়ে সম্পূর্ণ স্বাধীন। আজকাল আবার এরা একটু বেশি জেদি হয়ে উঠেছে। রাস্তার মাঝখানে বসে থাকে, হর্ন দিলে রাস্তা ছাড়ে না, যে কোনো সময় রাস্তার যে কোনো জায়গায় এসে পড়তে পারে। মানুষদের দায়িত্ব ওদেরকে বুঝে চলার, ওদের কোনো কিছুর দায় নেই। বিশাল বড় একটা মাটির উঠোনের মাঝে পথ চলার জন্য কয়েকটা ভাঙা ইট দিয়ে পথ বানানো আছে। সেটা দিয়ে চলতে গিয়ে অনু তো পড়েই যেত, যদি না বিজয়বাবু হাতটা যথা সময়ে ধরে সাপোর্ট দিতেন। খুব এম্বারেসিং লাগছিল অনুর। এক উঠোন লোকের মাঝখানে কাদায় পড়ে গেলে কিরকম যে অবস্থা হতো, কল্পনা করেই অনুর ভয় লাগলো। বিজয়বাবু অফিসের ক্লারিক্যাল স্টাফ। ভদ্রলোক আর অনুর একটা টিম। দিদি, এদিকটাতে আসুন, দুটো চেয়ার বার করতে করতে এক বৃদ্ধ বলল। বৃদ্ধটির পরনে একটা শত ছিদ্র পুরনো গামছা, যেটি কোনো রকমে লজ্জা নিবারণ করছে। বাড়িটি মাটির, পুরো উঠোন কর্দমাক্ত থাকায় বসার জন্য অগত্যা অনুদের ঘরে ঢুকতে হলো। মাটির দোতলা বাড়ি এর আগে অনু কখনো দেখেনি। অনেক উঁচু উঁচু সিঁড়িগুলো, তবে বেশি চওড়া না। আধার ভোটার ফটো সব বার করুন, আসল এবং জেরক্স, গম্ভীরভাবে অনু বলল। তারপর ওই ভদ্রলোকটি নিজেদের ভাষায় সম্ভবত পুতু নামের একটি মেয়েকে সব কাগজগুলো আনতে বলল। খুব দ্রুত মেয়েটি সবকিছু নিয়ে এসে হাজির হলো। একটি 8-10 বছর বয়সের মেয়ে হাতে একটি প্লাস্টিক নিয়ে এসে অনুর সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখেই বোঝা যায় অপুষ্টি আছে। গায়ের রং এবং বেশভূষায় অযত্ন ভীষণভাবে স্পষ্ট। চুলগুলো বিনুনি করা, তবে সঠিকভাবে পরিচর্যা না পাওয়াতে উস্কো খুস্কো হয়ে আছে। অনু বরাবরই শহুরে পরিবেশে বড় হয়েছে। অনুর আশপাশের পরিবেশে এত গরিব মানুষ দেখা যায় না সচরাচর, কারণ শহরে কর্মসংস্থান আছে। শহরের সব থেকে গরিব মানুষটাও এদের থেকে সচ্ছল। অনুর কেমন যেন একটা কষ্ট অনুভব হলো মেয়েটির জন্য। ও অনুকে দেখে হাসল। অনু ওকে জিজ্ঞেস করলো, তুই স্কুলে যাস? মেয়েটি ঘাড় নেড়ে জবাব দিল সে স্কুলে যায়। অনু তার নাম জিজ্ঞেস করাতে মেয়েটি মিষ্টি করে হেসে বলল, আমার নাম পুতুল হেমব্রম। অনুর ব্যাগে সবসময় লজেন্স থাকে। সেখান থেকে কয়েকটা বের করে মেয়েটিকে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চাগুলোকে দেখিয়ে বলল, ওদেরকেও দিস। কি অদ্ভুত ব্যাপার, মেয়েটি নিতে চাইছিল না। পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রমহিলা যখন ওকে স্থানীয় ভাষায় অনুর দেওয়া লজেন্সগুলো নিতে বলল, ও হাসি মুখে নিল। মেয়েটিকে আরো ভালো লেগে গেল অনুর। এত দুরবস্থার মধ্যেও যারা নিজেদের সংযম বজায় রাখতে সক্ষম হয়, তারাই ভবিষ্যতে বড় মানুষ হয়। ওর ভবিষ্যৎটা কেমন হবে অনু হয়তো দেখবে না, তবে ও একটা কথা শিখিয়ে দিল যে মানুষ চাইলে সর্বদা নিজেদের সংযম বজায় রাখতে পারে। জীবনের পরিস্থিতি কখনো তাতে বাধা হয়ে উঠতে পারে না। ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকছে। আজ 20 দিন পর অনু বাড়ি যাচ্ছে। কাল পুতুলদের বাড়ি সার্ভে করার পর
আরো দুটো বাড়িতে কাজ শেষ করতে রাত 8টা বেজে গিয়েছিল। রাতে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিলেও ঘুম আসতে অনেক রাত হয়েছিল অনুর। খেতে বসেও ওই পুতুল নামের বাচ্চা মেয়েটির মুখটা ভাসছিল অনুর চোখে। এই চাকরির সুবাদে কত কিছু দেখার, কত রকম অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ হয়েছে অনুর এই অল্প দিনের মধ্যেই। ট্রেন থেকে নেমেই দূরে দাঁড়িয়ে থাকতে দেখল বুবাইকে। সিনেমার মতো গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করলেও নিজের ইচ্ছেটা দমিয়ে ফেলেছিল সেই মুহূর্তে। বুবাই কাছে আসতেই কেমন আছো জিজ্ঞেস করেছিল অনু। এখন ভালো, হেসে উত্তর দিয়েছিল বুবাই। ফুচকা খাবে? খেতে পারি বলেই বুবাইয়ের হাতটা ধরে বহুদিনের চেনা পথ ধরে অচেনার মতো এগিয়ে গেল আমাদের গল্পের নায়িকা অনুপমা। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন মেয়ে নয় মানুষের দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি আমার উপস্থাপনা এবং আমার লেখা গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন একটি নতুন গল্প নিয়ে।